নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। আজকের মতামতের শীর্ষক রাহুল গান্ধী এক দিমাগি নকশাল। হ্যাঁ, রাহুল গান্ধীকে এখন একজন দিমাগি নকশাল হিসেবে স্ট্যাম্প মেরে দেওয়া হচ্ছে। আজকে সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং তারপরে বলবো যে বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর যদি সম্ভব হয়, যদি পারেন, তাহলে আমাদের একটা সদস্য পদ আছে, সেটা নিন, আমাদের খানিক সুবিধে হয়। আর এর পরের যে ঘোষণা সেটা হচ্ছে, হ্যাঁ, আজকে রাত্রিবেলায় আমাদের জিরো আওয়ার আছে এবং জিরো আওয়ারে আমরা আলোচনা করব শিক্ষা ক্ষেত্রে রাজনীতির দখলদারি। এবং আজকে আলোচনায় থাকবেন সাংবাদিক শুভাশিস মৈত্র। তো এই হচ্ছে আমাদের আপাতত ঘোষণা। আমরা শুরু করছি আমাদের মতামত। আজকের শীর্ষক রাহুল গান্ধী এক দিমাগি নকশাল। যে কোনো নেতার লক্ষ্য আসলে তার কর্মী, তার সমর্থক বাহিনী, তাদের আগামী কাজ কি, তাদের কিভাবে চলতে হবে, কিভাবে বলতে হবে, যাদের বিরুদ্ধে বলবেন তাদেরকে কি বলতে হবে, সপক্ষে কি বলতে হবে, এই সমস্ত খোরাক জুগিয়ে যাওয়াটাই হলো এক নেতার কাজ। ক্রমাগত তাদেরকে টাস্ক দিতে হবে, তাদেরকে শিক্ষিত করতে হবে, তাদেরকে যা বলার দরকার সেটা বলে দিতে হবে, তারা সেগুলোকে রিপিট করে যাবেন। রাজনৈতিক দলের এটাই কাজ করার পদ্ধতি। নেতা যা বলবেন তা ছড়িয়ে পড়বে সর্বত্র, তার মুখ থেকে যা যা বের হলো কিছুক্ষণ পর থেকে সেটাই শোনা যাবে কর্মী সমর্থকদের কাছে। 12 বছর টানা রাজত্বের শেষে বহু অভাব অভিযোগ তো সাধারণভাবেই জমার কথা। কাজেই এই যে 12 বছর মোদিজির যে রাজত্ব, সেখানে স্বাভাবিক বহু অভিযোগ আছে। তার উপরে এক চূড়ান্ত অর্থনৈতিক ক্ষেত্রের ব্যর্থতা মোদী সরকারের সামনে একটা বিরাট বিপদ ডেকে এনেছে। একটা বিরাট মানুষের এক ধরনের অনীহা, এক ধরনের বিরুদ্ধতা, এক ধরনের না পাওয়া, বিভিন্ন অভিযোগ ইত্যাদি সামনে একটা বিরাট বিপদ ডেকে এনেছে। স্বাভাবিকভাবে বহুদিন সেই চূড়ান্ত ব্যর্থতাকে বহুদিন ধরে মন্দির, মসজিদ, হিন্দু, মুসলমান, শ্মশান, কবর ইত্যাদির মধ্যে আটকে রাখতে পেরেছিলেন নেতা নরেন্দ্র মোদী, আরএসএস, বিজেপি। কিন্তু যত দিন যাচ্ছে এই শব্দগুলো তার গুরুত্ব হারাচ্ছে। বিশেষ করে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এই ছেলে বোলানি পিটুলি গোলাকে দুধ ভেবে খেয়ে নেবে, এটা আশা করা উচিত নয়। তারা এই ন্যারেটিভ খাচ্ছে না। এরা প্রাথমিক শিক্ষার কথা বলছে, এরা চাকরির কথা বলছে, গণতান্ত্রিক ভ্যালুজের কথা বলছে। সব মিলিয়ে বস্তা পচা পুরনো ন্যারেটিভগুলো আর কাজে দিচ্ছে না। বিভিন্ন জায়গা থেকে সেই ফিডব্যাকটা সবাই পাচ্ছেন। কাজেই একটা শেষ চাল দেবার চেষ্টা করলেন মোদিজি। এই যে নতুন ন্যারেটিভ আসছে, জেনজিদের নতুন দাবি আসছে, তা নিয়ে ডিবেট করা সম্ভব নয়, এটা মোদিজির থেকে ভালো আর কে জানে। সেই যে কবেই এক গ্লাস জল খেয়ে দোস্তি বানি রাহে বলে সাক্ষাৎকার ছেড়ে পালিয়েছিলেন, তারপর থেকে আর কোনোদিনও প্রেসের মুখোমুখি হননি তিনি। এবারেও জেনজি আন্দোলনের পরে আচমকা ধাক্কায় টাল সামলাতে না পেরেই ওই মাঝরাতে কিছু কমিউনিকেট করার চেষ্টা করলেন মাঝরাতে, কিন্তু কদিনের মধ্যেই বুঝেছেন অসম্ভব। ও টেলিপ্রম্পটার সামনে রেখে ভাষণ দেওয়াটা জেনজিরা একটা তামাশার পর্যায়ে নিয়ে চলে গেছে। কাজেই সেই প্রজন্মের কাছে, সেই প্রজন্মের ছেলে মেয়েদের সঙ্গে আলোচনা বিতর্ক করে কোনো লাভ নেই। তার চেয়ে তাদেরকে এক তকমা দিয়ে বিতর্কের থেকে অনেক দূরে শত্রুপক্ষ করে রাখাটাই মোক্ষম উপায় বলে অন্তত মনে করলেন মোদিজি। আর একেবারে সেই তকমাটা দেবার জন্য স্বাধীনতা দিবসকে বেছে নিলেন, স্বাধীনতা দিবসের মঞ্চকে বেছে নিলেন মোদিজি। 15ই আগস্ট লালকেল্লার মঞ্চ থেকে তিনি দেশের শত্রুদের চিহ্নিত করার কাজ তুলে দিলেন তার সমর্থক দলের কর্মীদের হাতে। তারপর থেকে সারা দেশে সেই ভক্তকুল নেমে পড়েছে দিমাগি নকশাল খুঁজতে। তারা এখন বিভিন্ন জায়গায়, বিশ্ববিদ্যালয়, কলেজ, বিভিন্ন জায়গাতে দিমাগি নকশাল খুঁজে বেড়াচ্ছে। কাশফুল ঘেরা এক প্রান্তিক অঞ্চলে কংগ্রেস আমলে সেদিনের রাষ্ট্রশক্তিকে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে উপড়ে ফেলার কথা যারা ঘোষণা করেছিল তারা ছিল নকশাল। ফলাফল আমরা জানি, সেদিনে সেই অভ্যুত্থানকে থামানো গেছে, কিন্তু বিভিন্ন সময়ে সেই মতাদর্শ ফিরে ফিরে এসেছে, বিভিন্ন নামে এসেছে।
কংগ্রেস উপড়ে ফেলতে চেয়েছে এই নকশালবাদকে। আধা সামরিক বাহিনী, যৌথ বাহিনী নামানো হয়েছে দেশের বহু জায়গাতে। এ রাজ্যে সেই 67 থেকে এই নকশালবাদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নেমেছে সিপিআইএমও। তারা খুব যে বিতর্ক করেছেন তাও নয়, কংসাল বলেছেন নকশালরা নাকি কংগ্রেসের বি টিম। কিছুদিন আগে যেমন তৃণমূলকে বিজেপির বি টিম বলে ওই বিজেমূল তত্ত্ব এনে হাজির করেছিলাম, ঠিক সেই রকম ওনারা করেছিলেন, ঠিক সেই রকম তারা সেদিন কংসাল তত্ত্ব এনেছিলেন। ওদিকে নকশালরাও থেমে থাকেননি, তারাও তাদের শ্রেণী শত্রুর তালিকাতে সিপিএম নেতা সমর্থকদের রেখেছিলেন। অনায়াসে তাদের খুন করা হয়েছে। দুদলের এই খুনোখুনি এই সেদিনেও আমরা দেখেছি। নকশালরা ধীরে ধীরে মাওবাদী নামে পরিচয় পেয়েছে, পরিচিতি পেয়েছে। তাদের বিরুদ্ধে চিদম্বরম যৌথ বাহিনী নামিয়েছেন। তারা এ রাজ্যেও নেমেছে। তখন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, ইউএপিএতে পিপলস মার্চের সম্পাদককে স্বপন দাশগুপ্তকে জেলে পোড়া হয়েছিল মাওবাদী বলে। সেও তো ওই সিপিএম জামানাতি, তিনি জেলেই মারা গেছেন। তখনও তো মুখ্যমন্ত্রী সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। আবার চারুবাবু লকআপে মারা যাচ্ছেন, মুখ্যমন্ত্রী কংগ্রেসের সিদ্ধার্থ শঙ্কর রায়, আর মন্ত্রী তখন ছিলেন সুব্রত মুখার্জি। এই সেদিনেও তৃণমূল সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছেন যে কিষাণজিকে এনকাউন্টার করা হয়েছে। হ্যাঁ, ক্ষমতায় এসেই মাওবাদী কিষাণজিকে পাওয়া গিয়েছিল। ক্ষমতায় আসার পরে, তৃণমূলের জমানা আসার পরে কিষাণজিকে পাওয়া গিয়েছিল 13টা গুলিবিদ্ধ হয়ে মৃত অবস্থায়, হাতের নখ উপড়ে নেওয়া, পায়ের পিঠে কালছিটে বলে দিচ্ছিল। সেই মৃত্যুর আগে এক অবর্ণনীয় অত্যাচার চলেছিল তার উপরে। কাজে এনকাউন্টার তত্ত্ব প্রতিষ্ঠিত। এই কিষাণজির আমলে লালগড়ে সিপিএম এর মাস্টারমশাইয়ের লাশ স্কুলের বাইরে পড়েছিল, কেউ সৎকার করার সাহসও দেখায়নি। এই মাওবাদীদের অনেকের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল আজকের মুখ্যমন্ত্রীর সঙ্গে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময়। কিন্তু আজ প্রধানমন্ত্রী সমস্ত বিজেপি বিরোধীকেই, ওই কংগ্রেস, ওই সিপিএম, ওই সিপিআই, সবাইকে আরবান নকশাল শুধু নয়, তাদের মস্তিষ্ক আছে সেই ঘোষণা করে আপাতত দেশের শত্রু হিসেবে চিহ্নিত করলেন দিমাগি নকশালদের। তারাই নাকি উন্নয়নের সামনে সবচেয়ে বড় বাধা। তারা কারা? তারা সব ভাই। তারা কংগ্রেস, তারা সমাজবাদী পার্টি, তারা আপ, তারা তৃণমূল কংগ্রেস, তারা বিরোধী আসনে যারা যারা আছেন, বামপন্থীরা তো বটেই। হ্যাঁ, বিরোধীরাই হলেন সেই দিমাগি নকশাল যারা দেশকে টালমাটাল করার পরিকল্পনা করছে। আর আপাতত সেই দিমাগি নকশালদের চেয়ারম্যান হলেন রাহুল গান্ধী। এবং হবে নাই বা কেন? এই প্রথম একজন কংগ্রেসের সর্বোচ্চ নেতা কর্পোরেট পুঁজির মাথায় বসে থাকা লোকজনকে দেশের শত্রু হিসেবে চিহ্নিত করছেন। সাফ জানিয়ে দিয়েছেন আদানি, আম্বানি ইত্যাদি ফোড়ে পুঁজিপতিরাই দেশকে লুটছে, আর সেই লুটের সহযোগী বিজেপির সরকার। তারা টিকে আছে এক পারস্পরিক নির্ভরশীলতাকে নিয়ে। সরকারে থাকা দল বলছে এই নাও দেশের সম্পত্তি, এই নাও লুটের ফরমান, বদলে তারা দিচ্ছে অর্থ। তারা কিনে নিয়েছে সংবাদ মাধ্যম, যে সংবাদ মাধ্যমে সারা দিন চলছে সরকারের ভজনা। এমনকি লালকেল্লা থেকে এই দিমাগি নকশাল কথাটা বলার পরে কেউ কেউ মোদিজির কাছে, একটা মিডিয়াও জানতেও চায়নি যে এরা ঠিক কারা, এই দিমাগি নকশালরা কারা। যদি জানেন যে এরাই দেশের সবচেয়ে বড় শত্রু, সাংঘাতিক শত্রু, তাহলে তাদের জেলে ঢোকাচ্ছেন না কেন? লালকেল্লা থেকে ঘোষণা করে কি হবে? না, এই প্রশ্ন নেই, বরং তারাই বিভিন্ন ব্রেনের ছবি, গ্রাফিক্স এনে বোঝানোর চেষ্টা করছেন। ওই যে তারিপার ওই জেলে গিয়েছিল সুধীর, সে বোঝানোর চেষ্টা করছে যে মাথার ভেতরে ঠিক কি থাকলে তারা দিমাগি নকশাল হয়ে ওঠে। সেখানে রাহুল গান্ধী দেশের বেসিক সমস্যাগুলো নিয়ে কথা বলছেন, বলছেন ছাত্রদের কথা, বলছেন প্রাথমিক শিক্ষার কথা, বলছেন আধুনিক শিক্ষার কথা। অন্যদিকে আমাদের প্রধানমন্ত্রীও বলছেন আগামী বছরে 70% ছাত্রদের এআই শিক্ষিত, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে শিক্ষিত করে তোলা হবে। যখন দেশের 80% স্কুলে ইন্টারনেটই নেই। ইন্টারনেট ছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়ানো তো একমাত্র মোদিজির পক্ষেই সম্ভব। কাজেই মানুষ শুনছেন রাহুল গান্ধীর কথা, যার দিদিমা বলেছিলেন নকশালবাদকে শেকড় থেকে উপড়ে ফেলতে হবে। যে দলের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছিলেন নকশালবাদ হলো দেশের সবচেয়ে বড় অভ্যন্তরীণ সমস্যা, সেই দলের সর্বোচ্চ নেতা আজ কেবল দিমাগি নকশাল নয়, দিমাগি নকশালদের চেয়ারম্যান। আসলে যদি একটু ইতিহাস ঘাটেন তাহলে দেখবেন স্বাধীনতার পরে ওই প্রথম, ভুল হোক ঠিক হোক, এক রাজনৈতিক আন্দোলনের জন্ম হয়েছিল। যারা সেই আন্দোলনকে, নকশালবাড়ির আন্দোলনকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার কথা বলেছিল, তারা এক
কেউ এমএলএ এমপি হওয়ার জন্য রাজনীতিতে নামেননি, কারণ তারা ভোটে বিশ্বাসী করতেন না। দুই, তারা এক সিস্টেমের দিকে আঙুল তুলে বলেছিলেন এই সিস্টেমকে বদলাতে হবে, আজকে সেই কথা আবার রিপিট করা হচ্ছে। তিন, তারা সেই লক্ষ্য অর্জনের জন্য প্রাণ দিতে বা নিতে তৈরি ছিলেন। তাদের পদ্ধতি নিয়ে বহু প্রশ্ন আছে, তাদের এক সামরিক পরিকল্পনার উপরে নির্ভরশীলতা আজকের দিনে কার্যকরী নয়, হতেই পারে না, এসব নিয়ে আলোচনা তো আছে। কিন্তু সেই মধ্য 60 সেই সময়ে জন্ম নেওয়া এক আন্দোলন আজও মানুষের স্কুল শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, রোজগারের লড়াইয়ের সঙ্গে জুড়ে যাচ্ছে। সম্ভবত এটাই নকশালবাড়ি আন্দোলনের সাফল্য, যা আমাদের প্রধানমন্ত্রী দিল্লির লালকেল্লা থেকে 15ই আগস্ট দেশের স্বাধীনতা দিবসে জানিয়ে দিলেন মানুষকে। সে কথা থাক। আজ বিরোধীদের মধ্যে অনেকেই, বিশেষ করে রাহুল গান্ধী, বিজেপিকে এক বিতর্কে নামতে বাধ্য করেছেন। এতদিন ন্যারেটিভ সেট করতো আরএসএস বিজেপি, জবাব দিত বিরোধীরা, এখন ঠিক উল্টোটা আমরা দেখছি। দেশ জুড়ে ছাত্রদের এই আন্দোলন সেই ন্যারেটিভগুলোকে আরো শক্তিশালী করছে। হ্যাঁ, রাহুল গান্ধী বলছেন কোন পক্ষে দাঁড়াবেন, সাভারকার গডসের পক্ষে না গান্ধী নেহেরু সুভাষের পক্ষে, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে দাঁড়াবেন না হিন্দু মুসলমান বিভাজনের পক্ষে দাঁড়াবেন, রোজগারের দাবিতে রাস্তায় নামবেন না রাম মন্দিরের দাবিতে। হ্যাঁ, এই বেসিক ন্যারেটিভগুলো এখন ছড়াচ্ছে সর্বত্র। দেশের আজকের জেনজি, জেন আলফারা 2029-এ মোট ভোটারের 32-33%, আর তারাই এই ন্যারেটিভ বয়ে নিয়ে যাচ্ছে। শহুরে শিক্ষিত মধ্যবিত্তরা বুঝেছে উন্নয়নের নামে এক বকওয়াস চলছে, কারণ চোখের সামনে শেয়ার বাজার পড়ছে, চোখের সামনে দেখছেন প্রকৃত আয় কমে যাচ্ছে, মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া। কেবল তাই নয়, এই মধ্যবিত্ত উচ্চবিত্তরা একদিন মোদিজির সেই বিশ্বগুরু প্রচারে আস্থা রেখেছিলেন। তারা বিশ্বাস করতেন যে হ্যাঁ, বিশ্বে একটা আলাদা ব্যাপার হয়ে যাচ্ছে ভারতবর্ষ। আজ তাদের সন্তানদের হয় বিদেশ যাওয়ার রাস্তা বন্ধ, যারা আছে ওখানে তারা ভয়ে ভয়ে দিন কাটাচ্ছেন। আবার শিল্পপতিদের এক বড় অংশ দেখছেন সরকার হাতে গোনা কিছু ফোড়ে, কিছু ক্রনি ক্যাপিটালিস্টদের, কিছু দালাল কর্পোরেট হাউসের কাছে বিকিয়ে গেছে। আর এই সমস্ত প্রশ্নগুলো আজ একটা আকার ধারণ করছে। সেই আকার দিচ্ছেন সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এই প্রথম মহিলারা শুনছেন মহিলা সংরক্ষণ নয়, মহিলাদের ভাতা নয়, মহিলাদের সম্মানের কথা, মহিলাদের আত্মমর্যাদার কথা, তাদের অস্তিত্বের কথা বলছেন এক রাজনীতিবিদ। এসব কথা তো আগে বলা হয়নি। রাহুল গান্ধী বলছেন যে হ্যাঁ, আপনি কন্যা, না হলে আপনি স্ত্রী, না হলে আপনি মা, কিন্তু আপনি এক পুরুষের অধীন। কিন্তু এর বাইরেও আপনার এক পরিচিতি আছে, সেই পরিচিতির কথা বলছেন একজন রাজনীতিবিদ এতদিন পরে। হ্যাঁ, এই সব মিলেই সারা দেশে এক নতুন ডিসকোর্স তৈরি হচ্ছে, কিছু নতুন ন্যারেটিভ তৈরি হচ্ছে, যে ন্যারেটিভগুলো আরএসএস, বিজেপি, মোদি শাহের এতদিনের হাতের তাসের সঙ্গে মিলছে না। সেই চূড়ান্ত হিন্দুত্ব, এক সাম্প্রদায়িক বিভাজন, এক বিভৎস জঙ্গি জাতীয়তাবাদ, কোনোটাই আর মানুষ মেনে নিচ্ছে না। মানুষও সব শুনে শুনে ক্লান্ত। তারা এখন তাদের সন্তানের শিক্ষা চায়, স্বাস্থ্য চায়, রোজগারের সুযোগ চায়, চায় শিল্প বাণিজ্য। সেই কথাগুলো নিয়ে বিতর্কে নামবেন মোদিজি। এমন পুঁজি তার বা তাদের ভাড়ারে নেই বলেই একটা তকমা লাগিয়ে দিয়ে নিকেশ করার চেষ্টা করছেন। কিন্তু রাজনীতিতে এই তকমা লাগানোতে বেশি দিন কোনো কাজ হয় না। হলে যখন আরবান নকশাল বলেছিলেন মোদিজি, তখনই হতো। 4 বছর পরে আবার সেই আরবান নকশালকে দিমাগি নকশাল নতুন গল্প নিয়ে আসলে নামতে হতো না। কিন্তু জল এখন নাকের ওপর দিয়ে বইছে। রাহুল গান্ধী ধরেছেন সঠিক রাস্তা, কাজেই তাকে একজন দিমাগি নকশাল বা দিমাগি নকশালদের মাথা বলে ছাপ মারার চেষ্টা শুরু হয়েছে। যতক্ষণ কেবল হাতে অস্ত্র নেওয়া কিছু মাওবাদীদের বিরুদ্ধে পুলিশ মিলিটারি অপারেশন চালাচ্ছিল, সরকার চালাচ্ছিল সেই অপারেশন, ততক্ষণ তার বিরুদ্ধে তেমন কোনো প্রতিরোধ তৈরি হয়নি, হবার কথাও নয়। কারণ মানুষ সেই আন্দোলন থেকে, সেই লড়াই থেকে বিচ্ছিন্ন ছিল। কিন্তু আজ কংগ্রেস থেকে, তৃণমূল, সমাজবাদী পার্টি থেকে আরজেডি বা আপ বা বামপন্থীরা সবাইকে ওই দিমাগি নকশাল বলে এক ব্র্যাকেটে এনে ফেলাটা মোদিজির রাজনৈতিক জীবনের সব থেকে বড় ভুল রাজনৈতিক সিদ্ধান্ত। হ্যাঁ, কিছুদিন পরে সেটা আরো বড় করে প্রমাণিত হবে। ভাবুন, ভাবতে থাকুন, প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। নমস্কার।